আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। কুয়েতের শাসক 4 বছরের জন্য পার্লামেন্টের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা থেকে বের হয়ে আসতেই এই পদক্ষেপ নেওয়া হয়। তবে বিষয়টি কুয়েতের গণতান্ত্রিক চর্চায় মোটেই ইতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। উপসাগরীয় ছোট এই দেশটির রাজনৈতিক সংকটে নানা দিক নিয়ে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। আরব বিশ্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে পরিচালিত গুটি কয়েক পার্লামেন্টের মধ্যে একটি কুয়েতের। দেশটির আমির শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ মে মাসের শুরুর দিকে এই পার্লামেন্ট ভেঙে দেন। 50 সদস্যের এই পরিষদ কুয়েতের গণতন্ত্র চর্চার প্রথম ধাপ ছিল। তবে গোড়ার দিকে এই পার্লামেন্ট যতটা আশার সঞ্চার করেছিল তা তারা ধরে রাখতে পারেনি। বরং কুয়েতিরা মনে করে তাদের দেশের অগ্রগতিকে স্লথ করে দিচ্ছিল আইন প্রণেতাদের আচরণ। কুয়েতে গত এপ্রিলে চতুর্থ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভা গঠনের আগেই পার্লামেন্টের সদস্যরা নানা ধরনের হুমকি ধামকি দিতে শুরু করেন। ধরে নেওয়া হয় মন্ত্রিসভা যেন কাজ করতে না পারে, তারই প্রস্তুতি ছিল এসব। শেখ মেশাল 11 মে কুয়েতের 13 লাখ মানুষের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, গণতন্ত্রের অপপ্রয়োগ ঘটিয়ে রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টাকে আমি সফল হতে দিতে পারি না। একটি সমৃদ্ধ দেশ হওয়ার পরও কুয়েত অনেক দিক থেকেই পিছিয়ে পড়েছে। দেশটি ওপেকের সদস্য, মধ্যপ্রাচ্যের চতুর্থ সর্বোচ্চ তেল উৎপাদনকারী এবং $923 বিলিয়ন বেশি সম্পদের মালিক। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী কুয়েত। দেশটিতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিও রয়েছে, কিন্তু দীর্ঘদিন থেকেই সম্পদের সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়ে আসছে তারা। বিশ্লেষকরা মনে করেন, আইন প্রণেতাদের সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্কের টানাপোড়েনের কারণেই এগোতে পারছে না দেশটি। পার্লামেন্টের পাশাপাশি আমির সংবিধানের 7টি ধারা 4 বছরের জন্য স্থগিত করেছেন। এই ধারাগুলোতে আইন প্রণেতাদের সঙ্গে অন্য প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক নিশ্চিত করা হয়েছে। এই 4 বছর সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে পূর্ণাঙ্গ রূপে পর্যালোচনা করা হবে। পার্লামেন্টের দায়িত্ব কি হবে তা আমির নিজে নির্ধারণ করবেন, একই সঙ্গে মন্ত্রিসভার নিয়োগ দেবেন। 83 বছর বয়সে আমির তার ভাষণে বলেন, এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের সামনে দেশের সম্পদ ও স্বার্থের সুরক্ষা নিশ্চিত করার আর কোনো পথ খোলা ছিল না। আমিরের ঘোষণার পর থেকেই দেশটিতে রাজনীতি নিয়ে চলমান নানা বিতর্ক বন্ধ হয়ে গেছে। অল্প কয়েকজন আমিরের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। দেশটির জাতীয় পরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল হাদি আল সালেহ পার্লামেন্ট স্থগিত রাখার ঘটনাকে বিস্ময়কর নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, রাজনৈতিক অচলাবস্থা নিয়ে আমির দীর্ঘদিন ধরেই সবাইকে সতর্ক করে আসছেন। সাবধান না হলে ব্যবস্থা নেওয়া হবে এমন স্পষ্ট বার্তাও ছিল। তারপর অনাস্থা ভোট এড়াতে পুরো মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য হয় এবং এখন মন্ত্রিসভার শপথ নেয়ার আগেই আইন প্রণেতারা হুমকি দিতে শুরু করেছেন। তেল সম্পদের কারণে কুয়েত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। 2020 সাল পর্যন্ত এক দশকের মধ্যে কুয়েতের প্রবৃদ্ধি হার ছিল 0.9%, যেখানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের গড় প্রবৃদ্ধি ছিল 2.6%। সিল্ক সিটির মতো দেশটির $8,600 কোটি মেগা পরিকল্পনা লাল ফিতার দৌরাত্ম্য এবং রাজনৈতিক অচলাবস্থার কারণে বিলম্বিত হয়েছে বহুবার। পার্লামেন্ট সরকারের তহবিল থেকে অর্থ নেয়ার প্রচেষ্টাকে বহুবার আটকে দিয়েছে। 17 বছর আগে হাতে নেওয়া হয় মোবারক আল কবির পোর্ট নির্মাণের কাজ। 2019 সালে এই বন্দর খুলে দেওয়ার কথা ছিল। $6.5 বিলিয়ন এই প্রকল্প এখনও সম্পন্ন হয়নি। দেরির কারণে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার যে চাপের মধ্যে এই বন্দর পড়েছে, তাতে এর কাজ বন্ধ করে দেয়া হতে পারে। নির্দলীয় গবেষণা নেটওয়ার্ক অ্যারাব ব্যারোমিটার চালানো এক সমীক্ষায় দেখা যায়, 66% কুয়েতি মনে করেন জাতীয় পরিষদ সরকার পরিচালনা প্রক্রিয়াকে গতিহীন করে দিয়েছে। দেশটির গণতান্ত্রিক কাঠামোকে ত্রুটি আছে বলে মনে করেন বেশিরভাগ কুয়েতি। সাম্প্রতিক বছরগুলোতে পার্লামেন্টের অচলাবস্থা দেশকে সংকটে ফেলে দিয়েছে বলেও মনে করেন তারা। তবে তারপরও কুয়েতের গণতান্ত্রিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে চান অধিকাংশ মানুষ।
সাবেক প্রতিমন্ত্রী ডক্টর সালে জানান, সারা বিশ্বেই নীতি নির্ধারকদের মধ্যে মতবিরোধ থাকে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কুয়েতে বিষয়টি দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার পর্যায়ে চলে গেছে, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। ক্রমাগত একই সংকটে থাকার কারণে 2006 সাল থেকে মোট 13 বার পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। 1976 এবং 1986 সালেও একই ঘটনা ঘটে। ওই সময় আইন প্রণেতারা ব্যক্তিগত সুবিধার জন্য সংবিধান ও গণতন্ত্রের অন্যায় ব্যবহার করে ঘৃণা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে, যার ফলাফলে অধরা থেকে গেছে উন্নয়ন, বেড়েছে দুর্নীতি এবং মন্ত্রী ও পার্লামেন্টের নীতি নির্ধারকদের মধ্যে মতবিরোধও বেড়ে গেছে। তিনি আরও বলেন, এসব কিছুই কুয়েতের গণতন্ত্রের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একসময় দেশটি উন্নয়ন ও স্বাধীনতার জন্য অন্য আরব দেশগুলোর ঈর্ষার কারণ ছিল। সমাজকল্যাণ বিষয়ক সাবেক মন্ত্রী ডক্টর ঘাদিও আসিরি বলেন, গণতন্ত্রের নামে বহু অনিয়মের চর্চা কুয়েতে করা হয়েছে। বেশ কয়েকজন আইন প্রণেতা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য মন্ত্রীদের প্রশ্নবাণে জর্জরিত করেছেন। এমন বিষয় নিয়ে তাদের প্রশ্ন করা হয়েছে যা তাদের মন্ত্রিত্বের এখতিয়ারের বাইরে, যেসব বিষয় পার্লামেন্টের খবরদারির মধ্যেও পড়ে না। এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে কুয়েতে এমন কিছু ঘটতে যাচ্ছিল যা আগে থেকে অনুমান করা হয়েছিল। টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক এবং ফরেন রিসার্চ পলিসির ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সিএনএল ইয়ম গত মার্চে লেখা এক নিবন্ধে প্রশ্ন তোলেন, কুয়েতের আগামী পার্লামেন্টেই কি দেশের শেষ পার্লামেন্ট হতে যাচ্ছে? এ সময় তিনি গত ফেব্রুয়ারি মাসে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টিও তোলেন। সেবার এক আইন প্রণেতা আমিরের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। কুয়েতের সংবিধানে আমিরের সমালোচনা করার উপর নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ সংবিধান লঙ্ঘন করেই তিনি বক্তব্য রাখেন। কুয়েত ইউনিভার্সিটির অধ্যাপক আসিরি বলেন, কয়েকজন আইন প্রণেতা মন্ত্রিসভার সদস্যদের ব্ল্যাকমেইলও করতেন। তারা মন্ত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছাড়া করতেন। এছাড়াও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীদের নামে বিভিন্ন গুজব ছড়িয়ে দিতেন, অভিযোগও আনতেন, যা জাতীয় স্বার্থ পরিপন্থী তো বটেই, মন্ত্রীদের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও ক্ষতিকর। আসিরি বলেন, এ ধরনের আচরণ কুয়েতে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, যা কুয়েতের সাধারণ মূল্যবোধের বড় ধরনের লঙ্ঘন। তিনি মনে করেন, আমিরের এই সিদ্ধান্ত ভুলে ভরা ত্রুটিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থার সংশোধনের একটা সুযোগ করে দিয়েছে। আমির নিজেও 11 মে দেয়া ওই ভাষণে বলেন, ভ্রান্ত রাজনৈতিক ব্যবস্থাকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে নেয়া বেশ কয়েকটি পদক্ষেপের একটি পার্লামেন্ট ভেঙে দেয়া, যে পদক্ষেপ দেশের স্বার্থের দিকে তাকিয়ে নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, এটি একটি সাময়িক ব্যবস্থা। এর আগেও দুইবার একই কারণ দেখিয়ে পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে। এ সময় নির্বাচনী প্রক্রিয়া ও পার্লামেন্টারি ব্যবস্থার কিছু পর্যালোচনা করা হয়। স্বল্প ব্যবধানে আবার পার্লামেন্টারি ব্যবস্থায় ফেরে কুয়েত এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রোড আইল্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক সহকারী অধ্যাপক এবং হার্ভার্ডের মধ্যপ্রাচ্য বিষয়ক রিসার্চ ফেলো ইউরি নোহ এ বিষয়ে বলেন, পার্লামেন্টের নজরদারি না থাকলে সরকারের জন্য বড় একটি সুযোগ তৈরি হয়। তারা তাদের ইচ্ছামতো দীর্ঘ প্রতীক্ষিত অর্থনৈতিক সংস্কার এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সরকারের জবাবদিহিতার পুরো বিষয়টি চলে গেল নির্বাহী বিভাগের ওপরে। সরকারের ওপরও কার্যকর নেতৃত্ব, সামাজিক সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা নেয় এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলার চাপ থাকবে। সরকারের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করে দেখাতে হবে কর্তৃপক্ষকে। আমেরিকান ইউনিভার্সিটি অব কুয়েতের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক অধ্যাপক জর্জ এমিল ইরানির মতে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার এই উদ্যোগ হয়তো সরকারকে কুয়েতের উপজাতীয় জাতিগোষ্ঠী এবং জাতপাতের সঙ্গে একটা দূরত্ব তৈরির সুযোগ সৃষ্টি করবে। ফলে রাজনীতি থেকেও এই জাতিগত প্রভাবকে দূরে রাখা সম্ভব হবে। 2022 সালে নির্বাচনের পর দেখা যায়, মোট 50 জন আইন প্রণেতার মধ্যে 22 জনই একই জাতিগোষ্ঠীর সদস্য। রাজনীতিতে এ ধরনের জাতিগোষ্ঠীর একক প্রভাব বাড়লে তা কুয়েতের রাজপরিবারের জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। ওই নির্দিষ্ট গোষ্ঠীর বাইরে বাকি কুয়েতিদের জন্য বিষয়টি স্বস্তিকর হয় না। এইসব আইন প্রণেতা তখন নিজের গোষ্ঠীর জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যায়। কুয়েতের সামগ্রিক স্বার্থ তারা দেখে না। ইরানি মনে করেন, আমিরের এই পদক্ষেপ কুয়েতের ঐক্য, স্বার্থ এবং
ভবিষ্যৎ সমুন্নত রাখতে সহায়ক হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।